বাংলার অখণ্ড মানচিত্র প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে যে পোস্ট দিয়েছিলেন তার তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। শুক্রবার নয়াদিল্লিতে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বাংলাদেশ সরকারের কাছে বিষয়টি তুলে ধরেছি। তিনি যেটি বলেছেন সেটি সঠিক যে বাংলাদেশের যে ভারতীয় হাইকমিশন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের এক প্রতিবাদ পত্র পাঠিয়েছে এই ঘটনার প্রেক্ষিতে। এই ইস্যুতে তীব্র প্রতিবাদ জানিয়েছি আমরা। আপনি যে পোস্টের কথা বলছেন, সাংবাদিককে বলেন আপনি যে পোস্টের কথা বলেছেন তা সরিয়ে ফেলার বিষয়েও অবগতি হয়েছি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা সংশ্লিষ্ট প্রত্যেককে তাদের জনসম্মুখে মন্তব্যের ক্ষেত্রে সতর্ক থাকার বিষয় স্মরণ করিয়ে দিতে চাই। যখন বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে আগ্রহের ইঙ্গিত দিয়েছে ভারত, তখন জনসম্মুখে এ ধরনের মন্তব্য করার ক্ষেত্রে দায়িত্বশীল হওয়া উচিত। তিনি বলেন, আমি পুনরায় বলছি, বাংলাদেশ সরকারের কাছে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি আমরা। উল্লেখ্য, গত 16 ডিসেম্বর বিজয় দিবসের রাতে উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক পোস্টে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মণিপুর সহ উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করে একটি মানচিত্র প্রকাশ করেন। 1947 সালে বাংলা ভাগের ধারাবাহিকতায় যে বাংলাদেশ হয়েছে সেই ভূখণ্ডকে খণ্ডিত ব্যাখ্যা দিয়ে নতুন ভূখণ্ড ও বন্দোবস্তের কথা উল্লেখ করেন উপদেষ্টা মাহফুজ আলম। যদিও কয়েক ঘন্টা পর পোস্টটি ডিলিট করেন তিনি। শক্তি, সাহস, সামর্থ্য থাকতে হবে। একটি পোস্ট দিয়েছেন, পোস্টটি আবার ডিলিট করে চলে গেলেন কেন? এটি কি পিছু হটা নয়? কিসের ভয়? কার ভয়? এই যে কাজটি করছেন, এই যে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন যে দায়িত্বশীল জনসম্মুখে এমন কোনো কিছু প্রকাশ করা উচিত না, সেটি থেকে যখন পিছিয়ে আসতে হয়। মাহফুজ আলম এমন কিছু পোস্ট করে বিতর্কের সামনে এসে পড়েছেন। এমন বিতর্কিত কর্মকাণ্ড করে আসলে কি হচ্ছে? মাহফুজ আলমদেরকে লাভ হচ্ছে? জানি না লাভ হচ্ছে কিনা, তারাই ভালো বলতে পারবেন। সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্র সচিব ভারতের বিক্রম মিশ্রির বাংলাদেশ সফর নিয়েও কথা বলেন। তিনি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করার কথা জানিয়েছেন। এ বিষয়ে তিনি আরো বলেন, বাংলাদেশের জনগণই ভারত বাংলাদেশ সম্পর্কের প্রধান অংশীজন। ঢাকাকে বলেছি, আমাদের উন্নয়ন সহযোগিতা এবং কানেক্টিভিটি, বাণিজ্য, জ্বালানি ও সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে বহুমুখী সম্পৃক্ততার কার্যক্রমগুলো বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা মেটাতে কিংবা তাদের কল্যাণের জন্য নিবেদিত। তিনি বলেছেন, আমরা পারস্পরিক আস্থা, সম্মান ও একে অপরের উদ্বেগ ও স্বার্থের বিষয়ে পারস্পরিক সংবেদনশীলতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়তে চাই। ভারতের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে বিশেষ করে যে সবসময় বলা হচ্ছে যে বাংলাদেশের সাথে একটা ইতিবাচক সম্পর্ক চাই, কিন্তু আমরা ভালোভাবে নিচ্ছি না, কারণ তারা হিন্দু, আমরা মুসলিম। হিন্দুর সাথে কিসের সম্পর্ক? এইরকম একটা ধ্যান ধারণা নিয়ে আমরা আসলে চলছি। এই ধ্যান ধারণা করবার কারণে আমরা শুধু ভারত না, পৃথিবী থেকেই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। আমি কারো সমালোচনা, আমি উপদেষ্টা মাহফুজ আলম, তার সাথে কোনো আমার ঝগড়া নেই, বিবাদ নেই, কিংবা ইউনূস সরকারের সাথেও আমার কিন্তু কোনো ঝগড়া নেই, বিবাদ নেই। ইউনূস সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা আছেন, তাদেরকে আমি ব্যক্তিগতভাবে জানি, তারা আমাকে জানেন, তারা অত্যন্ত স্নেহ করেন। কাজে এই সরকারটি তো বিরোধিতা করবার কোনো কারণ নেই। আপনারা যদি ভালো কাজ করেন অবশ্যই বিরোধিতা করব না। আমি কথা দিচ্ছি, গ্যারান্টি দিয়ে বলছি, আপনারা ভালো কাজ করতে শুরু করুন, আমি আপনাদের প্রশংসা করব, আপনাদের প্রচার করব, আপনাদের কথা বলবো, কিন্তু আমি ভালো কাজ দেখছি না। আমি কেন আর একটা দেশের
বিভিন্ন রাজ্যকে নিয়ে আমি আমার মানচিত্রের সঙ্গে জুড়ে দিব। এটা কি সমস্যা সম্ভব? আপনি তো যুদ্ধ করেও পারবেন না। আমি যার রাজ্যকে আমার মানচিত্রের সঙ্গে জুড়ে দিচ্ছি তার সঙ্গে তো যুদ্ধ করেও পারবো না। এই সীমাবদ্ধতা তো বুঝতে হবে। আমি যতই বলি যে আমি 4 দিনে কলকাতা দখল করব, এই যে সামরিক কিছু অবসরপ্রাপ্ত কর্মকর্তা তারা এমন উস্কানি দিয়েছেন, যে উস্কানির ফল আমরা পাচ্ছি বিভিন্নভাবে। ভারত, বারবার বলি, আমি আমার প্রত্যেকটি বক্তব্যে বলি যে ভারত আমাদের সঙ্গে কোনোভাবে সরাসরি যুদ্ধ করবে না, ভারত কৌশলে খেলবে। কি কৌশল, এটি আপনারা যারা একটু বোঝেন তারা ভেবে নিন। মিয়ানমার নিয়ে আমাদের সাথে সংকট শুরু হয়ে গেছে, সারা পৃথিবীর সাথে আমাদের সংকট তৈরি হবে, ভারতের সাথে সংকট তো তৈরি হবেই। এই যে চলছে, সুন্দরভাবে চলছে, এই সুন্দর কখন অসুন্দর হয়ে যায় আমরা কেউ বলতে পারি না। কিন্তু অবহেলার মধ্যে থাকতেন। মাহফুজ আলম কিন্তু সে ধরনের ব্যক্তি নন, অনেক বেশি শক্তিশালী। তিনি নিজেও বিশেষ কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে চান না, অথবা তাকে দেয়া হয় না বিশেষ কারণে। কি কারণ সেটি? সবচেয়ে বড় কারণ, তিনি কোনো বিশেষ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত না হয়েও মন্ত্রিসভার মিটিংগুলোতে তিনি উপস্থিত থাকতে পারেন। তার সব জায়গাতেই অ্যাক্সেস, তিনি সব মন্ত্রণালয়ে ছড়ি ঘোরাতে পারেন, বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত দিতে পারেন। তার চেয়েও বড় কথা, তিনি যে কোনো দপ্তরের সঙ্গে সংশ্লিষ্ট নেই সেই জায়গা থেকে তিনি ফুল টাইম ফ্রি, এবং ফুল টাইম ফ্রি থাকা অবস্থাতে তিনি তার বিশেষ এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে পারছেন, বা করার জন্যই তিনি এই অবস্থায় আছেন। তিনি তার মাস্টার প্ল্যানগুলো অ্যাপ্লাই করতে পারেন। যেহেতু তিনি মাস্টার মাইন্ড, আমাদের প্রধান উপদেষ্টা যেহেতু তাকে দেশ এবং বিদেশে নানান জায়গায় মাস্টার মাইন্ড হিসেবেই পরিচয় করিয়ে দিয়েছেন, সেই জায়গা থেকে তিনি ভারমুক্ত থেকে তিনি তার মাস্টার প্ল্যানগুলো অ্যাপ্লাই করতে পারছেন। কি তার মাস্টার প্ল্যান আমরা জানি না। আচ্ছা, একজন পূর্ণ মন্ত্রীর পদমর্যাদার একজন উপদেষ্টার বেতন কত আমরা সবাই জানি, হয়তো 80,000, 90,000 বা 1 লাখ এরকম। কিন্তু এতেই তো সব নয়। একজন উপদেষ্টার বেতন ভাতা সব মিলিয়ে আমাদের ধারণা ন্যূনতম পক্ষে 2.5 থেকে 3 লাখ টাকা প্রতি মাসে। এর বাইরে আবার ষান্মাসিক, বাৎসরিক নানান ধরনের ভাতা রয়েছে, নানান ধরনের সৌজন্যতামূলক খরচ তাদেরকে দেওয়া হয়। একজন উপদেষ্টার গাড়ি থাকে, গাড়ি তেল থাকে, ড্রাইভার থাকে, তার অফিসের স্টাফ থাকে, কত কি ধরনের হিসাব। কিন্তু কোনো বিশেষ দপ্তর ছাড়াই তাকে রেখে দেওয়া হয়েছে, যেখানে উপদেষ্টারা হিমশিম খাচ্ছেন তাদের একাধিক মন্ত্রণালয়ে কাজ করতে গিয়ে, যার কারণে সর্বশেষ পর্যায়ে তো 2 জনকে নেওয়া হলো উপদেষ্টা হিসেবে। এই উপদেষ্টাদের মধ্যে আমরা জানি যে 24 জন উপদেষ্টা রয়েছেন প্রধান উপদেষ্টা সহ, তো প্রধান উপদেষ্টা বাদ দিয়ে রয়েছেন 23 জন। এই 23 উপদেষ্টা কেউ কেউ হয়তো একটা মন্ত্রণালয় চালাচ্ছেন, অধিকাংশের হাতে 2টি 3টি মন্ত্রণালয়। এবং আমরা জানি যে সরকারের, আমার যদি ভুল না হয়ে থাকে, 41টি মন্ত্রণালয় রয়েছে। তাহলে সেই হিসেবে যদি ধরি যে 23 জন উপদেষ্টা গড়ে 2টো করে মন্ত্রণালয়, এত কাজের চাপ থাকা সত্ত্বেও মাহফুজ আলমকে ফ্রি করে রাখা হয়েছে মাস্টার প্ল্যান অ্যাপ্লাইয়ের জন্য। নিশ্চয়ই কি পরামর্শ দেন তিনি আমাদের প্রধান উপদেষ্টা কিংবা মন্ত্রী পরিষদে? অনেকের নিশ্চয়ই কৌতূহল রয়েছে। এবং যে কথা বলছিলাম যে তার অন্যতম একটি বড় সুযোগ হচ্ছে মন্ত্রী পরিষদের বৈঠকগুলোতে অংশ নেওয়া, তার বিভিন্ন বিষয়ে তার সিদ্ধান্ত জানানো বা মতামত জানানো। কিন্তু এইসবের চেয়ে আরো বড় যে গুরুত্বপূর্ণ তার কাজ এই মুহূর্তে, আমি যেটা মনে করি, ছাত্রদের নেতৃত্বে যে দল গঠিত হতে যাচ্ছে সেই দলকে আমরা হেয় করতাম না, কোনো ধরনের বিতর্ক তুলতাম না এসব বিষয়ে। দল করার অধিকার যে কারোরই আছে, কিন্তু যে প্রক্রিয়া রাজনৈতিক দল গঠিত হতে যাচ্ছে ছাত্রদের নেতৃত্বে, নিঃসন্দেহে এটি কিংস পার্টি, এটি এখন ওপেন সিক্রেট। সেই দলের
নানান ধরনের পরামর্শ, নানান ধরনের ছক তার কাছ থেকে আসছে, এটুকু আমরা অনুমান করতে পারি। এবং তিনি তার আদর্শ নানানভাবে প্রচার করে যাচ্ছেন, তার মতামত তিনি ব্যক্ত করছেন, সংবিধান ছুঁড়ে ফেলছেন, নতুন সংবিধান লিখতে হবে, ম্যাপ তৈরি করছেন বাংলাদেশকে আরো বিস্তৃত করার। এই যে উদ্ভট সব কথাবার্তা, উদ্ভট সব বক্তব্য, মানুষ ক্লান্ত হয়ে গেছে। মানুষের মধ্যে অনেক প্রশ্ন, তবু প্রকাশ্যে কেউ উচ্চারণ করতে পারছে না। এই যে উচ্চারণ করতে পারছে না, প্রকাশ্যে কোনো কিছু বলতে পারছে না, সেটিও তো নিশ্চয় কারণ আছে। তখন মাহফুজ আলম যে মহাপ্রতাপশালী, শক্তিশালী, এবং তার সম্পর্কে একটা নেতিবাচক ধারণা তো মানুষের আছে, সেই জায়গা থেকেই কি মানুষের এত ভয়? এবং আমি দেখলাম যে আমাদের দেশে যে রাজনৈতিক দলগুলো, বিএনপি থেকে শুরু করে শক্তিশালী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের পক্ষ থেকে কোনো ধরনের কোনো উচ্চবাচ্য নেই, কোনো ধরনের প্রশ্ন নেই যে এই মানুষটির কি কাজ আসলে, কেন তাকে উপদেষ্টা পদে বসিয়ে রাখা হয়েছে কোনো ধরনের বিশেষ মন্ত্রণালয়ের বা কোন বিশেষ কোনো দপ্তর ছাড়া।